আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। এতদিন জানতাম যে পুলিশ হচ্ছে আমাদের জনগণের বন্ধু, কিন্তু না দেখে এখন আমাদের বিরোধিতা করছে কেন? যেখানে মাইকও ব্যবহার করতে দিচ্ছে না, চেয়ারম্যান স্যার সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে হচ্ছে অনিয়ম কোন প্রকার ভাইভাতে অনিয়ম হয়েছে, তারপরে কেন এনারা প্রতিবাদ না করে আমাদের বিরুদ্ধে আসছে। আপনারা আমরা এই পুলিশ প্রশাসনকে তীব্র নিন্দা জানাই এবং আপনারা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেন আমাদের ন্যায্য দাবি নিয়ে যেন আমরা ঘরে ফিরতে পারি। আমরা আজকে অসুস্থ হয়ে পড়ছি, দেখছেন তো আপনারা। আমরা সেই 15 তারিখ থেকে এই আন্দোলনে আসছি, তারপরে একটা সুষ্ঠু সমাধান কেন দিচ্ছে না? আমরা সুষ্ঠু সমাধান চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে 18তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে সেই সকল প্রার্থীরা তাদের সনদের দাবিতে এনটিআরসি যে কার্যালয়ে তারা সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য হয়েছিল, তাহলে কেন এই বৈষম্য হবে? আপনারা এনটিআরসি চেয়ারম্যানের কাছে কেন অনিয়ম করেছে, অন্যায় করেছে, কেন অবিচার করেছে, আমাদেরকে কেন রাজপথে নামিয়েছে? আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি এবং লিখিত পাশ করার পরে আমাদের অবৈধভাবে ভাই ফেল করানো হয়েছে। আইন বহির্ভূতভাবে আমাদের ভাই অকৃতকার্য করে আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে, যার দাবিতে আমরা এসেছি। আমাদের দাবি অবৈধ আমাদের ভাই যে বঞ্চিত করা, সেই বঞ্চিত থেকে আমাদের মুক্তি দিয়ে, আমাদের উপর যে জুলুম করে জুলুম থেকে আমাদের মুক্তি দিয়ে আমাদের সনদ দিক, আমরা যাতে আবেদন করতে পারি। আমাদের যে গণবিজ্ঞপ্তি দিয়ে সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি, সেই মানে আমাদেরকে সনদ দেওয়া হোক। ধন্যবাদ। দর্শক আমরা আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। ভাইয়া আপনারা 15 দিন ধরে এখানে অবস্থান করছেন, আপনাদের দাবিগুলো কি কি? আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের দাবিটা হচ্ছে এক দফা। আমাদের দাবি আমাদের সনদ দিয়ে দিও। আমাদের সনদটা যা দিচ্ছে, এখানে এই সনদটা দেওয়া হয়েছে এটা শুধু রিটেন পরীক্ষার উপর ভিত্তি করে সনদ দেওয়া হয়েছে। এখানে ভাইবার উপরে কোনো নাম্বার নাই। যদি ভাইবার উপরে নাম্বার থাকতো তাহলে না তারা একটা বৈষম্য করতো। যেহেতু রিটেন পরীক্ষার উপরে ভিত্তি করে সনদ দেওয়া হয়েছে, সুতরাং আমরাও একটা সনদ পাই। আর আমাদেরকে যাদেরকে প্রশ্ন করা হয়েছে ভাইবাতে, এখানে দেখা গেছে সার্টিফিকেটের উপরে মার্ক আছে 12। আমরা অনেকেই 12 থেকে 12 মার্ক পেয়েছি এবং এখন পোশাকাতি ড্রেস আপ এবং প্রেজেন্টেশনের উপরে এখানে আছে 4 মার্ক। এখানে 4 পেয়েছি, 12 আর 4 আমাদের 16 মার্ক হয়েছে। 16 মার্ক যদি আমাদের এখানে সার্টিফিকেট এবং উপস্থিতির উপরে হয়, তাহলে এনটিআরসি নিয়মে 40% মার্ক পাইলে পাস করা যায়। তাহলে কি আমরা 16 মার্ক পাইও 20-এর মধ্যে আমরা কি 40% মার্ক পাই নাই? এটা আমাদের আপনাদের প্রতি আমরা এটা প্রশ্ন রইল। যেহেতু আমরা 16 মার্ক এমনিতেই পেয়েছি, তাহলে আমরা ফেল করি কিসের ভিত্তিতে? তাছাড়া 12তমের আগে এখানে কোনো এনটিআরসিতে ভাই ছিল না। 12তম থেকে 17তম পর্যন্ত ভাইবা হয়েছে। তখন তারা এখানে উপস্থিতির উপরে ভিত্তি করে দেখছে যে যাদের সার্টিফিকেট সনদ গুলো তো জাল ছিল, শুধু তারাই বাদ পড়ছে। তাহলে দেখা গেছে শতকরা 5 জন বা 4 জন বাদ পড়েছে। কিন্তু এখানে 18তমতে আইসা দেখা গেছে শতকরা তারা 30 জন বাদ দিছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা বৈষম্য নয়। অবশ্যই এটা বৈষম্য আমরা মনে করি। তাদের যদি এখানে যদি সার্ভারজনিত কোনো ত্রুটি হয়, আর তারা যদি যে কোনো ধরনের কোনো ত্রুটি হয়, তারা এটা খতিয়ে দেখুক। আমাদের সনদ আমাদেরকে দিয়ে দেব। আমাদের সনদ যদি সনদ দিলে যে চাকরি হবে তা না। যদি আমরা মেধার ভিত্তিতে চাকরি পাই, মেরিট লিস্টে যদি আমাদের আসে, তাহলে আমরা চাকরি পাবো, না হলে আমাদের কোনো এখানে আপত্তি নাই। না, বিষয়টা হইতেছে আমরা যে এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছি, প্রশাসন এটা তারা কোন দৃষ্টিতে নিতেছে এটা আমরা বুঝতেছি না। হয়তো এখানে দেখা গেছে এখানে চেয়ারম্যান স্যার আছে, উনি হয়তো আমাদেরকে ওখানে প্রশাসন ভাইদেরকে বলছে আমাদেরকে এখানে তাড়িয়ে দেওয়ার জন্য, হয়তো এর জন্য তারা এখানে ঝামেলা করছে। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছি। আমরাও অবস্থান করতেছি 15 তারিখ থেকে। আমরা সনদের জন্য অবস্থান করতে আজকে 16 দিন যাবত আমরা এই অবস্থান করতেছি। আমরা একটু কথা বলবো। আপু, আপনার কাছ থেকে একটু শুনবো। জি, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আক্তার মনি বলছিলাম।
এনটিআরসি এর দ্য ডেইলি ক্যাম্পাসকে নিজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার নুরুল আলম স্যার ঘোষণা করেছেন যে তাদের ভাইবা বোর্ডে বৈষম্য করা হয়েছে। তিনি আমাদের যে ভাইবা বোর্ডে যে 60 জন ছিল তাদের মধ্যে 47 জনকে ফেল করানো হয়েছে। এই বোর্ডের দায়িত্বে ছিলেন কামরুল আহসান। এইটা তিনি চেয়ারম্যান স্যারকে জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এটা চেয়ারম্যান স্যারকে জানিয়েছেন যে ভাইবা বোর্ডে এরকম ভাবে বৈষম্য করা হচ্ছে। তিনি তারপরেও এটাতে কোনো রায় দেননি, এটাতে তিনি চুপচাপ ছিলেন, কারণ উনি দুর্নীতি করে বসে আছেন, উনি তো টাকা খেয়ে বসে আছেন, উনি দুর্নীতি করেছেন, তাহলে উনি কিভাবে এটার বিরুদ্ধে কথা বলবেন? এটা হচ্ছে একটা কথা। এনটিআরসি এর চেয়ারম্যান গত 15 দিন যাবত ছুটি ছিল, গতকালকে ওনার ছুটি শেষ হয়েছে, তাহলে গতকালকে উনি অফিস করেননি, আজকেও অফিস করেননি কেন? দেশে কি আইন নেই? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা আজকে 15 তারিখ থেকে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আমার বাড়ি তো ময়মনসিংহে, আমি ময়মনসিংহ থেকে রেগুলার আসছি, আমাদের আন্দোলনের 64 জেলা থেকে আমরা রেগুলার আসছি, আমাদের বাড়ি তো ঢাকা না। উনি তো নিজে এসি রুমে বসে থেকে টাকার পাহাড়ে, কালো টাকার পাহাড়ে আরাম করে এসি রুমে ঘুমাচ্ছে, আমরা তো রাজপথে আছি। আমাদের এখানে আসা যায় আমাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে 12-15 হাজার টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। কোথা থেকে আসে? আমরা কি উচ্চবিত্ত কালো টাকার পাহাড় গড়ে নিয়েছি যে সে টাকা ভাঙবো আর খাবো? না, আমাদের রক্তের কামাই, আমাদের টাকাটা হালাল করে আনতে হয়। পুলিশকে কেন নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের মাইক বন্ধ করার জন্য? এই জন্য কি ন্যায় নীতি? ন্যায় নীতি কোথায় দেশে? কালকে দেখলাম আপনাদের উপরে একটা হামলা বা গতকালকে রমনার স্যার হচ্ছে মাসুদ স্যার যেটা আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে, সেটা অনেক মিডিয়া 71 টিভি বলেন, নিউজ 24 বলেন, যেগুলো এটিএন নিউজ, ডেইলি স্টার, ডেইলি ক্যাম্পাস, এগুলো নিউজে আপনারা দেখতে পারবেন। যেটা আমি বলছি না, জাতীয় যে নিউজ মিডিয়া ওগুলাতে বলা হচ্ছে যে আমাদের উপর কিভাবে লাঠি চার্জ করা হয়েছে। এটা তো আমরা বলার আগেই নিউজ টেলিকাস্ট করে ফেলেছে যে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। আমরা ন্যায়ের কথাগুলো আমরা বলতে পারছি না। কেমন দেশ? বৈষম্য বিরোধী আন্দোলনে কি এ দেশের নাগরিক না? আমরা কে? চেয়ারম্যান কে হয়ে গিয়েছে, আর আমরা 20,000 পরিবারের কোনো সমবেদনা যাচ্ছে না কানে। আমি প্রশ্ন রাখছি জাতির কাছে, আমরা কে আর চেয়ারম্যান স্যার কে? উনি একাই দেশের নাগরিক না আমরা সবাই নাগরিক? এদেশের প্রশাসন ব্যবস্থা নেই। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে চোরে চোরে মাস্তুতো ভাই, চোর দুর্নীতি করে চেয়ারম্যান স্যার দুর্নীতি করেছেন, এবং পুলিশ যে সে নিজেও তো দুর্নীতিগ্রস্ত ঘোষখোর, কে না জানে ডিবি হারনের ঘটনা, তারই তো চেলাপেরা এরা, তারই শিষ্য এরা। তাহলে চোরে চোরে মাস্তুত হয়েছে, পুলিশ আমাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না, আমাদের কথা বলতে দিচ্ছে না, আমাদের মাইক কেড়ে নিচ্ছে। মাইক কেড়ে নিলে কি হবে? একটা মাইক কেড়ে নিবে, আমার কণ্ঠ কি আটকে থাকবে? না, আমার মাইকে কিছু নেই, আমার সুর হচ্ছে, আমার সুর বানানোর কৌশলে আমার কণ্ঠে বিদ্রোহের কণ্ঠ আসবে, কারণ পেটের লাঠিটা আমার পেটে লেগেছে, এনটিএসসি এর চেয়ারম্যানের লাগেনি। আমার পেটের কথা আমি বুঝতেছি, আমি না খেয়ে এখানে আন্দোলন করছি। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমরা আন্দোলনে আছি। এটা কি দেশের মানুষ দেখবে না আমরা কি বলছি? দর্শক, আমরা কথা বলবো আরো যে শিক্ষকরা রয়েছে, অর্থাৎ তারা যারা ভাইবা পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যারা আন্দোলন করছিলেন তারা আসলে আমি কথা বলতে পারবো, আমার লাউড আছে। আপনারা একটা বিষয় বিবেচনা করে দেখবেন, 1 থেকে 12তম পর্যন্ত কোনো ভাইভাই ছিল না, তারপরে আসতে হচ্ছে 13 থেকে 17তম 18তম পর্যন্ত ভাইবা আসছে। কেন নিয়ে আসে তারা? তাদের নীতিমালায় ছিল যে হচ্ছে অনেকে জাল সনদের ভিত্তিতে চাকরি করতেছে, সেই সার্টিফিকেট গুলো জাস্টিফাই করার জন্য তারা ভাইবা নিছিল। এখন আমাদের কথা হচ্ছে যে ভাইবার মার্কস সনদে যুক্ত হয় না, যে হচ্ছে ই সনদ প্রদান করেছে সেখানে কিন্তু ভাইবার মার্ক উল্লেখ হয়নি, সেখানে ফেল করা তো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা দেখছি যে হচ্ছে ই সনদে অনেকে 40 পেয়েও ঠিক আছে, তাহলে আমরা কি যোগ্য না? আমাদের তো 40% পেয়েই তো আমরা এখানে টিকছি। আর হচ্ছে সবাই বলতেছে যে আমরা ফেল করে কেন আন্দোলনে আসছি। আসলে
অন্যান্য চাকরির পরীক্ষা এবং এনটিআরসি চাকরি পরীক্ষা সম্পূর্ণ আলাদা। এখানে ভাইবার মার্ক যুক্ত হয় না, অন্যান্য চাকরিতে ভাইবার মার্ক যুক্ত হয়ে রিটার্ন মার্কে যুক্ত হয়ে চাকরি হয়। এখানে এরা শুধুমাত্র সনদ দেয়, তারা হচ্ছে চাকরি দেয় না। তাহলে কোন যুক্তিতে আমাদেরকে এতগুলো মানুষকে ফেল করায়? আর হচ্ছে চেয়ারম্যান স্যার উনি তো স্পষ্ট ভাবে বলেছেন ভাইবা বোর্ডে অনিয়ম হয়েছে, তারপরে এই পুলিশগুলা কেন এদের বিরুদ্ধে যাচ্ছে না? আমাদের ন্যায্য দাবি, আমরা কি দেশের নাগরিক না? আমরা এই ন্যায্য দাবি আদায় করতে পারবো না? আজকে তো আমার মনে হচ্ছে যে আমি শিক্ষিত হয়ে ভুল করেছি, কারণ শিক্ষিত হয়ে আজকে আমাকে মাঠনায় নামতে হয়েছে। আমি যদি আজকে মূর্খ হতাম তাহলে তো এই জায়গায় আসতাম না। তাহলে এই শিক্ষিত কেন হয়েছি? এই শিক্ষিত তো কোনো দরকার নাই। আমরা মনে করবো আগামী প্রজন্মের কোনো বাচ্চা যেন শিক্ষিত না হয়। শিক্ষিত হয়ে কি লাভ? যেখানে শিক্ষকতারই মর্যাদা নাই, সেখানে আজকে আমরা রাস্তায়। কেন রাস্তায়? এর প্রতিবাদ কি কেউ করবে না? আমরা আজকে 15 তারিখ থেকে এখানে লাগাতার কর্মসূচি পালন করতেছি, তারপরে কারোর কি কোনো করতেছে না যে আমরা কেন? তাদের বিষয়টা একটু বিবেচনা করে দেখা উচিত যে তারা কি দাবিতে আসছে, এটা তো তাদের অবশ্যই একটু তদন্ত করা উচিত। তারা কেন করতেছে না? সবাইকে এদেশে কি কোনো ন্যায্য অধিকার আদায় করার কোনো নাই? এদেশে কি ন্যায্য বিচার নাই? আমরা কি দেশের নাগরিক না? কেন আমাদের এই প্রহসন করা হয়েছে? আপনারা দেখছেন এক এক বেডে এক এক রকম প্রহসন করা হয়েছে। কোন কোন বোর্ডে 30 জনের 27 জনকে ফেল করানো হয়েছে, 3 জনকে পাস। কোন কোন বোর্ডে 30 জনের 27 জন পাস, 3 জন ফেল। কেন এইভাবে কেন এই বৈষম্য করা হয়েছে? যেখানে ভাইবার মার্ক যুক্ত নাই, 20 মার্ক ভাইবাতে, সেখানে ওদের নীতিমালায় আছে যে 40% পাইলেই ভাইবাতে উত্তীর্ণ হতে পারবে। সেখানে আমরা আমাদের সনদে পেয়ে থাকি 12 মার্কস। তাহলে এখানে 60 মার্কস আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কেন আমাদেরকে এই বৈষম্য করা হয়েছে? আমাদেরকে কেন বঞ্চিত করলো? আমরা তো সনদের দাবিতেই আসছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই এবং শিক্ষা উপদেষ্টাকে জানাতে চাই, তারা যেন আমাদেরকে আমাদের এই ন্যায্য দাবি বিচারে তারা যেন এই ন্যায্য দাবিটা মেনে নেয় এবং এমনই করেন। আপনারা এটা একটু মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন। আমাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে, আমরা আর পারতেছি না। আমাদের মাইক কেড়ে নিয়েছে পুলিশ, আমাদের মাইক পর্যন্ত চালাতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা কি এই অন্যায়ের বিরুদ্ধে আছেন? তারা কি এই যে হচ্ছে এই অন্যায়ের টাকা খেয়েছেন? কেন আমাদের সাথে এরকম করছে? গতকালকেও এডিসি মামুন স্যার, তারপরে আরেকজন আছে, ওনার নামটা খেয়াল নাই, ওনারা কিন্তু মাইক বন্ধ করে দিয়েছে। আর এডিসি মামুন স্যার 22 তারিখেও আমাদের লাঠি দিয়ে পিটাইছে এবং গ্রেনেডটা উনিই মারছে, এবং 23 তারিখে যমুনাতে উনি কিন্তু পিটাইছে। একমাত্র ওনাকে দেখা হয়েছে আমাদের প্রতি হিংসাত্মক। একটা বাঘ যেমন একটা জিনিসকে যেমন মানে হিংসার বসে এরকম গিলে খেতে চায়, এডিসি মামুন স্যার কিন্তু সেটাই করছে। আপনারা প্রতিটা চ্যানেলে কিন্তু এটাই দেখেছেন। গতকালকেও আমরা উপরে উঠছি, যেহেতু চেয়ারম্যান স্যার আমাদের সাথে দেখা করতেছে না, কেন দেখা করতেছে না সেটা আমরা জানার জন্য উঠছিলাম। ওনারা যে কিন্তু মামুন স্যারকে সরাসরি দেখবেন, ভিডিও ফুটেজ আছে, উনি ধাক্কাতে আমাদেরকে নিয়ে আসছে। এই অধিকার ওনাকে কে দিয়েছে? আমাদের কেন? আমরা কি দেশের নাগরিক না? উনি কি চোরকে পাহারা দিচ্ছে? উনি চোরের পাহারাদার? এই পুলিশ প্রশাসন কি চোরের পাহারাদার? আর আমরা কি দেশের নাগরিক না? আমরা কি রোহিঙ্গা? আমাদের কোনো অধিকার নাই? উনারা যারা দুর্নীতি করতেছে তাদের কিছু বলতেছে না, তাদের একদম প্রোটেক্ট দিয়ে রাখছে। আর আমাদেরকে মানে এখানে আমরা আসতেও পারবো না, বসতেও পারবো না। সামান্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি, সেখানে মাইক বন্ধ করে দিচ্ছে এবং যে হুমকি দিচ্ছে মাইক আলাদের মাইক সহ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা কোন আইন? হ্যাঁ, কোন আইন এটা? আমরা পারিবারিকভাবে, আমি ব্যক্তিগত কথা বলি, আমি গত 15 তারিখ থেকে এখানে অবস্থান করতেছি। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 3 বছর বয়স। আমি ওকে রেখে আমি ঢাকাতে আছি এবং বাসা থেকে বলতেছে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের টাকাও দিতে চাচ্ছে না, এরকম একটা বিষয়। আমরা খুব কষ্ট করে আমরা সকাল 8টা থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত না খেয়ে কিন্তু এখানে থাকি। তারপরে পুলিশ প্রশাসন আমাদের সাথে যথেষ্ট অন্যায় শুরু করে। ভাইবা
ভাইয়া আপনার কাছ থেকে একটু শুনবো আপনারা কি দাবিতে আসছেন এবং আপনাদের দাবির যৌক্তিকতা হচ্ছে এবং আপনাদের বর্তমানে সামাজিক এবং পারিবারিক কি সমস্যার মধ্যে রয়েছে। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস আপনাকে জানাইতে চাই, সেটা হলো আমরা এনটিআরসির ভাইবা বৈষম্যের শিকার। ভাইবা বৈষম্যের শিকার এই কথা এজন্য বলবো, এনটিআরসির নীতিমালায় 40% নাম্বার কাউন্ট করতে পারলে সে পাস হয়ে যায়। আমরা লিখিততে 40%, প্রিলিতে 40% নাম্বার পেয়ে তারপরে ভাইবা বোর্ডে বসেছি। তারপর কি হলো, ভাইবা বোর্ডে আমাদেরকে 40% নাম্বার কাউন্ট করতে হবে 20-এর মধ্যে। 20-এর মধ্যে 40% নাম্বার হয় 8, আমার যেখানে আমাদের সার্টিফিকেটে আছে 12, সার্টিফিকেটে 12, এবং যদি কেউ অ্যাটেন্ডেন্স দেয় তাহলে সেই ক্ষেত্রে তাকে 4 দেওয়া হয়, তাহলে 12 আর 4 হলো 16। 16-এর ভিতরে তাহলে 40% নাম্বার অলরেডি কাউন্ট হয়ে যায়। আমার প্রশ্ন হলো, কেন আমি ভাইভাতে বৈষম্যের শিকার হব? আমি আমাকে নিজেকে আমি ফেল দাবি করব না, কখনো আমি অন্যজনের মতো বলবো না যে আমি ফেল করেছি, আমি ফেল করা প্রার্থী। আমি ফেল করা প্রার্থী নই, আমি ভাই বৈষম্যের শিকার। আমি ভাই বৈষম্যের শিকার, যেখানে আমি 40% নাম্বার কাউন্ট করে আমাকে পাস দেখানো হয়নি। আজকে আমাদের এই 20,000-21,000 পরিবার, আজকে আমরা আমাদের বাবা মা ভাই বোনদের সামনে যেতে পারছি না চোখে লজ্জার কারণে। আমাদের ঈদটা আজকে ভালো যায়নি, যেখানে আমাদের আনন্দের সাথে থাকার কথা ছিল সেখানে আজকে আমাদের ঈদটা আমরা ভালো করে কাটাতে পারিনি। আজকে আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে 15 দিন যাবত। আজকে এনটিআরসির চেয়ারম্যান 15 দিন যাবত স্যার আমাদেরকে একা ফেলে রেখে, স্যার আমাদেরকে না দিয়ে দিক নির্দেশনা না দিয়ে স্যার ছুটিতে চলে গেছেন। এটা কি কোনো গণতান্ত্রিক দেশের কোন গণতান্ত্রিক আইন হইতে পারে? এটা আমাদের জাতির কাছে আমাদের প্রশ্ন, শুধু একজন না, পুরো জাতিকে আমরা এই প্রশ্নটা করতে চাই। আজকে কিভাবে একটা এত বড় দায়িত্বশীল জায়গা থেকে তিনি আমাদেরকে একা ফেলে রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে 15 দিন যাবত তিনি অন্য জায়গায় চলে যেতে পারেন তার অফিস ছেড়ে। এবং আরেকটা জিনিস আমি স্পষ্ট বলতে চাই ভাই, যে জিনিসটা আপনারা অলরেডি এখন পর্যন্ত দেখছেন, বিভিন্ন মিডিয়াতে অলরেডি প্রচার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে বলা বলি হচ্ছে। তারা প্রথমে যে ফলসটা করেছে সেখানে হলো প্রথমে 60,000-এর রেজাল্ট দেওয়ার পরে তারা আবারও তারা রেজাল্ট দিছে, তারা আবারও 100 জনের উপরে রেজাল্ট দিছে, যেটা তাদের একটা প্রথম ফলস। দ্বিতীয় ফলস হলো তারা রেজাল্ট দেওয়ার পরে তাদের ভিতরে যদি ভয় না থাকে, তাদের ভিতরে ভয় না থাকলে তারা কেন পুলিশ প্রোটেকশন চাবে? তাদের ভিতরে অবশ্যই সেই ভয়টা আছে, তারা বৈষম্য করছে যে কারণে পুলিশ প্রোটেকশন চাচ্ছে। আর তৃতীয়ত সবচেয়ে বড় যে পয়েন্ট, টু দা পয়েন্ট আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো এনটিআরসির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে এখন, তিনি বলেছেন ভাইবা বোর্ডে বৈষম্য হয়েছে এবং তিনি চেয়ারম্যান স্যারকে এটা অবহিত করেছেন, স্যার সেই ব্যবস্থা নেন নাই। যেই কারণে আমরা বলতে চাই, আমরা কি ফেল করা স্টুডেন্ট না, আমি বারবার বলতে চাই আমরা বৈষম্যের শিকার। আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের সবার জায়গা থেকে এই প্রতিবাদটা করবেন, কোথাও এই কথা লিখবেন না ভাই। আপনাদের কাছে আমি হাত জোর করে বলতে চাই, আমরা ফেল করা স্টুডেন্ট না, আমাদের এই দাবি একটা হয়ে গেল, আপনারা লিখবেন আমরা ভাই বৈষম্যের শিকার, আমরা ভাই বৈষম্যের শিকার। এটা আমরা স্পষ্ট করেছি, যেখানে আমরা 40% নাম্বার কাউন্ট করেছি। আর আরেকটা কথা বলতে চাই, আজকে আমাদের এত লোক, আমরা 15 দিন যাবত রাস্তায় ঘুরছি, কিন্তু কেউ আমাদেরকে দিকে তাকাচ্ছে না। আমরা জাতির উদ্দেশ্যে, আমরা আমাদের উচ্চ লেভেলে যারা আছেন, আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, তাদেরকে আমরা অবহিত করতে চাই আমাদের এই যৌক্তিক দাবি। আপনারা খুঁটিয়ে দেখুন, যদি আমাদের দাবি যৌক্তিক না হয় আমরা রাজপথ থেকে ফিরে যাব। আমরা 21,000 পরিবার আজকে অসহায় হয়ে রাস্তায় ঘুরছি। জানেন আপনি, কারো বাবা কারো মা এসে রাস্তায় দাঁড়িয়েছেন এই যৌক্তিক দাবির কারণে।
কেউ প্রেগনেন্ট অবস্থায় এসে দাঁড়িয়েছেন, আমাদের মা বোনেরা অনেকেই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। কেন তাদের কি কোনো মূল্যায়ন করা হবে না? কেন? আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। তাছাড়া পুলিশ প্রোটেকশনে রেখে আমাদেরকে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি ভাই, আমরা কাউকে ভাঙচুর করি নাই। এই ইতিহাস দেখাইতে পারবে না এই 15 দিন যাবত আমরা যে আন্দোলন করতেছি, আমরা কাউকে ভাঙচুর করি নাই, আমরা কাউকে ভাঙচুর করি নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব যায় নাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, সেখানে পুলিশ দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, আমাদের মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কখনো বলতেছে আপনারা জোরে নয়েজ করতে পারবেন না। কেন ভাই, কেন এটা করতে পারবো না? কেন? সারা বাংলাদেশে তো মাইক চলে, সারা বাংলাদেশে মাইক চলে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি জানিয়ে দেবো সারা বাংলাদেশের মানুষকে আমি বৈষম্যের শিকার। আজকে 24-এর বাংলায়, 24-এ যেখানে বৈষম্যের খতম, বৈষম্যকে কবর দেওয়া হয়েছে, সেখানে আবার বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, একজন ব্যক্তি নয়, পুরো জাতি জানুক আজকে আমাদের সাথে কি করতেছে, আজকে আমাদের সাথে কিভাবে বৈষম্য করা হচ্ছে। আমরা 40% এখানে নীতিমালায় বলা আছে, সবাই নীতিমালাটা পড়ুন। আমরা যদি কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসি, সবার কাছে আমার অনুরোধ, নীতিমালাটা পড়ুন ভাই। নীতিমালায় লেখা আছে 40% নাম্বার। তারা তো চাকরি দেয় না, তারা শুধু পাস এবং ফেল। তারা শুধু দিলে পাস, 40% নাম্বার কাউন্ট করতে পারলে সে পাস। আমি তো 40% নাম্বার, যেখানে প্রিলিতে নেগেটিভ মার্ক ছিল, সেখানে আমি নেগেটিভ মার্ক উত্তরে, তারপরে ভাইভাতে আমি প্রিলি পাস করে রিটেন দিয়েছি। রিটেনে আমি তো 40% নাম্বার পেয়েছি। যে এই প্রার্থীটা 40% নাম্বার পেয়ে আজকে সনদ পায়, আমি কেন পাবো না? আমি যদি সনদ না পাই, আমাকে সে নাম্বারটা দেখাক, আর বিগত সালের আমার একটা প্রশ্ন জাতির কাছে আমার একটা প্রশ্ন, বিগত সালের যে বিজ্ঞপ্তিগুলো আছে, সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা খতিয়ে দেখুন, সেখানে পাশের হারটা দেখুন। আপনাদের কাছে আমার এই অনুরোধ, এবং আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের কাছে আমাদের একই অনুরোধ রইল, আপনারা আমাদের এই জিনিসটাকে অবশ্যই আপনাদের আমলে নেবেন, এবং সেটা আমাদের যদি যৌক্তিক দাবি হয়ে থাকে অবশ্যই সেটা আমাদেরকে মেনে নিতে হবে, আপনাদেরকে মেনে নিতে হবে। জাতির উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই বারবারই। আর ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, সাংবাদিক ভাইদের কাছে, ফেল করা স্টুডেন্টের কথাটা কোথায় লিখবেন না, আপনাদের কাছে অনুরোধ, বৈষম্যের শিকার লিখবেন। আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেখলাম। কোনটা? আচ্ছা, এই যে 113 জন, এটা একটা হাস্যকর এবং খুবই দুর্নীতিযুক্ত একটা হাস্যকর একটা কাহিনী করলো ভাই। যেখানে 15 তারিখে ওনারা রেজাল্ট প্রকাশ করার কথা, সেখানে কেন 21 তারিখ 22 তারিখে রেজাল্ট প্রকাশ করবে? নিশ্চয়ই তাদের ভিতরে গাফল আছে, তাদের ভিতরে অবশ্যই কোনো সমস্যা আছে, তাদের কাছে অবশ্যই কোনো সমস্যা আছে, যে কারণে এই কাজটা করছে। আমরা একটু ভাই আপনার কাছ থেকে শুনবো যে আসলে দীর্ঘ অনেক মানুষ দেখতেছে সম্মানিত দেশবাসী, আমরা এনটিআরসি কর্তৃক 18তম ভাইভা বৈষম্যের শিকার 20,000 পরিবার আমরা রাস্তায় আছি। আপনারা অনেকেই অনেক মন মানসিকতা পোষণ করেন যে এরা রাস্তায় কেন। দেখেন, আমরা রাস্তায় কেন, কিসের দাবিতে আমরা রাস্তায়? আমরা যখন 2023 সালে এনটিআরসির অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দেয়, তখন প্রায় 19 লাখ স্টুডেন্ট সেটাই অ্যাপ্লাই করে, 13.5 লক্ষ স্টুডেন্ট রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখান থেকে 4.5 লক্ষ স্টুডেন্ট রিটেন পর্যন্ত আসে। রিটেন পর্যন্ত এসে 83,000 স্টুডেন্ট ভাইভা পর্যন্ত আসে। এই যে এটা একটা গ্যাজেট, এই গ্যাজেটে এই যে দেখেন ধারায় লেখা আছে 40% মার্কের ভিত্তিতে। এনটিআরসির নিজস্ব গ্যাজেটের নীতিমালা হলো 40% মার্কের ভিত্তিতে একটি স্টুডেন্ট উত্তীর্ণ হয়। সেখানে আমি পিলিতে 40 পেয়েছি বিদায় আমি ভাইভাতে এসেছি, ভাইভাতে আমি রিটেন এসেছি, রিটেন থেকে ভাইভা এসেছি। এরপরে নিয়োগ প্রক্রিয়া, এই যে আপনারা দেখেন, এটা হলো সার্কুলার, নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলারের মধ্যে এনটিআরসির নীতিমালা হলো যে ভাইভা নম্বর 20, এই যে দেখেন ভাইভা নম্বর 20, এই ভাইভা নম্বর 20-এর মধ্যে এখানে তাদের সার্কুলারে উল্লেখ আছে যে সনদের যাচাই বাছাই 12 নাম্বার, অর্থাৎ একটা স্টুডেন্টের যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট থাকে তাহলে সে সনদ থেকে 12 পায়। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন যে 20 নাম্বারের 40% কত? 8। যেখানে 20 নম্বরে 40% 8 হয়, সেখানে আমি আমার সনদ দিয়ে 12 পেয়ে থাকি। এরপরে অ্যাটেন্ডেন্স আর
8 নাম্বার হলো প্রশ্ন। এই যে দেখেন 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্নের মধ্যে উপস্থিতি আছে, অ্যাটেন্ডেন্স আছে, কোয়েশ্চেন আছে। সেখানে একটা স্টুডেন্ট 8 এর মধ্যে যদি 3 পায় তাহলে সে পাস। এখন আপনারা আপনাদের যুক্তি দিয়ে বুঝেন। 8 নাম্বারের মধ্যে অ্যাটেন্ডেন্স 2, এরপরে অ্যাটেন্ডেন্স 2, এরপরে ড্রেস কোড 2, 4 আর এক্সপার্টের নাম্বার 4। 4 নাম্বারের মধ্যে সালাম দেওয়া, ভদ্রভাবে ভিতরে ঢোকা, 1-2টা কোয়েশ্চেনের আনসার করা, এগুলা হয়ে থাকে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এনটিআরসির ভাইবা অন্যান্য চাকরির ভাইবার মতো নয়। এনটিআরসির ভাইবা মূলত কাগজপত্র যাচাই বাছাই করার জন্য ভাইবা। এটা একটা জাস্ট ফর্মালিটি যে কাগজপত্র ঠিক আছে কিনা। আমরা শুধু শুধু রাস্তায় আসি নাই। বিগত 1 থেকে 17টা সার্কুলার নিবন্ধন নিয়োগ হয়েছে, যারা রিটার্ন ভাইবা পর্যন্ত এসেছে এবং যাদের সনদপত্র ঠিক আছে তাদের সবাইকে সনদ দেওয়া হয়েছে এবং মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি হয়েছে। আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন যে এই এনটিআরসি সনদ দেয়, সে কিন্তু চাকরি দেয় না। আর যে সে সনদটা দিয়েছে সেই সনদটা আপনার রিটার্ন মার্কের ভিত্তিতে দিয়েছে। আপনাদেরকে আমি একটু সনদটা দেখাইলে বুঝতে পারবেন। এই যে এটা একটা এই এনটিআরসি আমাদের 18তম যে সনদটা দিয়েছে, দেখেন যারা 40 মার্ক পেয়েছে তাদেরকেও এনটিআরসি সনদ দিয়েছে। আমরাও 40-এর উপরে এবং অনেক বেশি প্রত্যাশী, এই জন্যই তো আমরা কনফিডেন্সের সাথে আসছি যে যারা 40 পেয়ে রিটার্ন পাস করছে তাদেরকে যদি এনটিআরসি সনদ দেয়, ভাইবা নাম্বার কাউন্ট না করে, যে সনদে ভাইবা নাম্বার উল্লেখ নেই, ভাইবা নাম্বার কোনো প্রভাব ফেলে না, তাহলে সেই ভাইবার এই 3 নাম্বারের অজুহাত দেখে একটা স্টুডেন্টকে কিভাবে তারা বাদ দেয়। আর একটা জিনিস শুনেন, আমরা এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি, বিভিন্ন চাকরি পরীক্ষায় ভাইবা ফেস করেছি, কোনো দলকে আমরা আন্দোলন করি নাই। তাহলে এখানে কেন আন্দোলন করি? আপনাদের কি প্রশ্ন জাগে না? এখানে আন্দোলনের বিষয় হলো যে এই ভাইবাটা জাস্ট ফর্মালিটিস, জাস্ট সার্টিফিকেট যাচাই বাছাইয়ের ভাইবা। এখানে আমার সার্টিফিকেটে আমি 8-এর মধ্যে 12 পাই। আর যদি আলাদাভাবে বন্টন করা হয় এনটিআরসি নীতিমালা অনুযায়ী, সেখানে 8-এর মধ্যে আমি অবভিয়াসলি আমি 4-5 পাই, যেখানে 3 পেলেই পাস। তাহলে আমাকে কেন বাদ দেওয়া হলো? এই 20,000 পরিবারকে কেন বাদ দেওয়া হলো? আমরা যেটা জানতে পেরেছি, এখানে ডক্টর দীপুমণি যখন শিক্ষামন্ত্রী ছিল তার একটা সিন্ডিকেট এখানে কাজ করে, সেই সিন্ডিকেট চাচ্ছে 20,000 স্টুডেন্ট, 20,000 গ্রাজুয়েট এবং 20,000 পরিবারকে একটা সরকারের বিপরীত পাশে এসে দাঁড় করাইতে। এবং নৌমূর্তি ডক্টর শাহজাহান খানের আপন ভাগ্নি দিনা পারভিন তার বোর্ডে গণহারে ফেল করেছে। এটা কেমন ভাইবা বোর্ড যে ভাইবা বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল করে, আবার কিছু কিছু ভাইবা বোর্ডে 30 জনের মধ্যে 28 জন 27 জন ফেল করে। এই ছেলেরা এই 4 নাম্বার 3 নাম্বারের জন্য 8 নাম্বারের ভাইবা বোর্ডে এসে তাদের সারা জীবনের অর্জন একটা ধুলিস্যাৎ করে দিয়ে স্বপ্ন ভঙ্গ করে এই এনটিআরসি কি জানাতে চাই? এই এনটিআরসি জাল সনদ। এই যে দেখেন আমার কাছে ডকুমেন্ট, 60,000 জাল সনদে শিক্ষকরা চাকরি করতেছে। এই যে দেখেন তালিকা, সব জাল সনদ। ওরা জাল সনদ বিক্রি করে, অথচ আমাদের ন্যায্য দাবি আদায় করে না। আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন, আমাদের সনদ দিন, আমরা মেরিট লিস্টের ভিত্তিতে আমরা চাকরি নিশ্চিত করবো। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের দাবিগুলো পৌঁছে দিবেন। Bye.
Gracias.